আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক নিয়ে গঠিত কথিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ সরকার। আর এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াবেদ ইসলাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের স্বার্থ, অর্থনীতি এবং জনগণের কতটা লাভজনক হবে বিষয়টি সেটা মূল্যায়ন করা হবে বলে তিনি তার বক্তব্যে দাবি করেছেন। রিসেন্টলি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য নিশ্চিত করেছেন সামা ওবায়দ ইসলাম। পরে বিষয়টি দেশের একটি ইংরেজি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে বিএনপির যে মিডিয়া সেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তারাও তথ্যটি নিশ্চিত করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে শামা ওবায়েদ তার সাক্ষাৎকারে দাবি করেন, বর্তমান বিশ্ব রাজনীতিতে বড় বড় আঞ্চলিক ও আন্তর্জাতিক জোটে যুক্ত হওয়ার প্রবণতা বেড়েছে। তিনি বলেন, বিশ্ব রাজনীতি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে প্রতিটি দেশই কোনো না কোনো বৃহত্তরের জোটে যোগ দিচ্ছে, যেমন সার্ক, বিমস্টেক, ইন্দো প্যাসিফিক, কোয়াড, ব্রিক্স। বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের জোট রয়েছে। বাংলাদেশের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রয়েছেন সামা ওবায়েদ তার বক্তব্যে বলেন, মূলত যুদ্ধ পরবর্তী আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি বিবেচনায় রেখে সম্মিলিত প্রতিরক্ষা ধারণার উপর ভিত্তি করে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক এই চুক্তি গঠন করেছে। চুক্তির প্রধান শর্ত হলো কোনো একটি সদস্য দেশ আক্রান্ত হলে তা জোটের বাকি দেশগুলোর উপর আক্রমণ হিসাবে বিবেচিত হবে। এটি কেবল সামরিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ সদস্য দেশগুলোর জননিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে উন্মুক্ত একটি জোট হবে। এবং বিষয়টা হলো, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব ত্রিদেশীয় যে চুক্তি হয়েছে এটি একটি ন্যাটো স্ট্যান্ডার্ডের চুক্তি। সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে হবে এই ধরনের চুক্তি। এই সকল চুক্তিতে সেই দেশই জড়িত হয় বা যুক্ত হয় যাদের হামলায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। নয়তো এই ধরনের ন্যাটো স্ট্যান্ডার্ডের ঝুঁকিপূর্ণ চুক্তিতে কেউ জড়ায় না, কারণ এখানে নিজের অযথা যুদ্ধে জড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে। প্রশ্ন হলো, বাংলাদেশ এই চুক্তিতে যোগদানের যে বিবেচনা করছে এখানে বাংলাদেশের লাভ কতটুকু বা ক্ষতি কতটুকু? দেখুন, মক্কা চুক্তি গঠন করা হয়েছে সৌদি আরবের সরাসরি যে আঞ্চলিক আধিপত্য রয়েছে তাকে রক্ষা করার জন্য, বিশেষ করে ইরান এবং তার জোট ভিত্তিক যে সকল মিলিশিয়া বাহিনী রয়েছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং তারা সরাসরি যুদ্ধের ফ্রন্টে দাঁড়িয়ে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই চুক্তিতে বাংলাদেশের যোগদান করা লাভের চেয়ে ক্ষতির পরিমাণ অনেক বেশি। পাকিস্তান এই চুক্তিতে যোগ দিয়েছে কারণ পাকিস্তান সৌদি আরব থেকে বিপুল পরিমাণের ঋণ নিয়েছে, সেই ঋণ পরিশোধ করতে পারছে না, উল্টো নতুন করে আরো ঋণ দরকার। তুরস্ক এই জোটে অংশগ্রহণ করেছে সৌদি আরবের কাছে বিপুল পরিমাণের অস্ত্র বিক্রি করার জন্য। তারা অলরেডি প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলারের সৌদি আরবের সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি করেছে, যেখানে আকিঞ্জি ড্রোন থেকে বিভিন্ন ধরনের সামরিক কর্মকাণ্ড জড়িত। এখানে উল্লেখ্য যে এই জোটের অন্যতম বড় যে অংশীদার রয়েছে তুরস্ক, এখন পর্যন্ত সৌদি আরবকে কেন্দ্র করে কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, যেখানে পাকিস্তান অলরেডি সৌদি আরবের ভেতর সৈন্য এবং যুদ্ধ বিমান প্রেরণ করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলেন, নতুন কোনো জোটে যুক্ত হলে বিভিন্ন ধরনের সমরাস্ত্র পাওয়ার বিষয়গুলো সহজ হয়, রাজনৈতিক চুক্তির বিষয়গুলো অনেক সহজ হয়। এই চুক্তিতে যোগদানের বিষয়গুলো তুরস্ক থেকে অস্ত্র ক্রয়ের বিষয়টা হয়তো সহজ করবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই শর্ত খাটে না, কারণ তুরস্ক একমাত্র এই জোটের অংশীদার যারা অস্ত্র রপ্তানি করার সক্ষমতা রাখে। আর বাংলাদেশকে বিপুল পরিমাণের আধুনিক অস্ত্র এই জোট তৈরি হওয়ার 10 বছর আগের থেকেই তুরস্ক দিয়ে আসছে, এবং বারবার তুরস্ক বাংলাদেশ সফর করে বাংলাদেশকে নিশ্চিত করেছে সকল ধরনের অস্ত্রের প্রযুক্তি সহ তারা বাংলাদেশকে হস্তান্তর করতে প্রস্তুত, কারখানা তৈরি করতে দিতে প্রস্তুত, কোনো রাজনৈতিক শর্ত লাগবে না। সুতরাং এই জোটের এখানে কোনো ধরনের প্রভাব নেই। সৌদি আরব বিশাল অর্থনীতির দেশ, বলা হচ্ছে যে অর্থনৈতিক সহযোগিতা বা সেই দেশের ভেতর বাংলাদেশের যে 40 লক্ষ বর্তমানে প্রবাসী রয়েছেন তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত হবে এই জোটে যুক্ত হলে। বলে রাখা ভালো, সৌদি আরব বাংলাদেশে গত 15 বছর ধরে প্রায় 50 বিলিয়ন ডলার বিনিয়োগ করবে প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমানে তারা 50 মিলিয়ন ডলারও বিনিয়োগ করেনি, এবং তারা করবেও না, করেও না। এছাড়াও যে 40 লক্ষ প্রবাসী সৌদি আরবে
বর্তমানে কাজ করছে, যাদের বিষয়গুলো নিয়ে চাপ প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশকে, ঠিক একই পরিমাণ নয়তো কাছাকাছি ভারতের জনগণও কিন্তু এই সৌদি আরবের ভেতর কাজ করছে। ভারত এই জোটে অংশগ্রহণ করেনি, তারপরও ভারতীয় ওই সকল প্রবাসীদের বিরুদ্ধে কোনো টু শব্দ উচ্চারণও করতে পারছে না এই সৌদি আরব, যেখানে বাংলাদেশকে এই প্রবাসীদের বিষয়টিকে কেন্দ্র করে বারবার বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের নজির রয়েছে। এর পূর্বেও রোহিঙ্গাদের যে পাসপোর্ট রয়েছে, মানে সৌদি আরবের যে রোহিঙ্গা রয়েছে প্রায় কয়েক লক্ষ, তাদের পাসপোর্ট কিন্তু বাংলাদেশ থেকে আদায় করে নিয়েছে সৌদি আরব। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সৌদি আরবে বাংলাদেশের যারা কর্মরত রয়েছেন তারা যে ধরনের কাজ করেন তার বিকল্প কাজের উৎস হিসাবে অন্য দেশ থেকে এই বেতনে নাগরিক আনা সৌদি আরবের পক্ষে প্রায় অসম্ভব, কারণ এত কম বেতনে এই ধরনের কাজ বাংলাদেশ এবং এই উপমহাদেশের মানুষ ছাড়া অন্য কেউ করবে না। সুতরাং রিজিকের মালিক হলো আল্লাহ। যদি সেই বিষয়কে কেন্দ্র করে বারবার সৌদি আরবের শর্ত বাংলাদেশ মেনে নেয়, যেটা পূর্বেও মেনে নিয়েছে, এইবারও যদি একই শর্তে নিজেদের নাগরিকদের বা প্রবাসীদের রক্ষা করার এই অজুহাতে সৌদি আরবের জোটে বাংলাদেশ যোগদান করে, তাহলে দীর্ঘমেয়াদী বাংলাদেশের মূল ভূখণ্ড ঝুঁকিতে পড়বে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশের বর্তমানে যে মিলিটারি রয়েছে, শান্তি মিশনে বর্তমানে রয়েছেন, তারা কিন্তু বিপুল পরিমাণের এক নম্বরে রয়েছেন শুধুমাত্র নিরপেক্ষ থাকার কারণে। বাংলাদেশের মূল সংবিধানের নীতি হলো যে কারোর সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব, এবং আমরা কোনো সামরিক জোটে নেই। তার জন্যই কিন্তু বাংলাদেশের বিপুল পরিমাণের আর্মি এই জাতিসংঘের শান্তি মিশনে বর্তমানে রয়েছে। এই জোটে যোগদান করার পর সেটা রাতারাতি অনেক কমে আসবে। দেখুন, এই জোটের অন্যতম বড় ধারা হলো এক দেশের ভেতর হামলা মানে আরেক দেশের ভেতর হামলা। এর মানে হলো সরাসরি ভারত পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশ জড়িয়ে যাবে। ভারতের মতো বৃহৎ শক্তির বিরুদ্ধে বাংলাদেশকে সরাসরি যুদ্ধ করতে হবে। আর ভারতের সীমান্তবর্তী এলাকায় হলাম আমরা। সৌদি আরব এবং তুরস্ক ভারতের সীমান্তে নেই, তাদের কোনো ধরনের সমস্যা নেই। দূর থেকে তারা কিছুটা সহযোগিতা হয়তো করবে, তবে প্রত্যক্ষ যুদ্ধ সরাসরি তাদের মোকাবেলা করতে হবে না। তবে বাংলাদেশ এই জোটে যোগ দিলে পাকিস্তানের সঙ্গে সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যেটি ঐতিহাসিকভাবে অনেকে এমনটা বলছেন যে বাংলাদেশ এবং ভারতের উত্তেজনাও হয়তো পাকিস্তান সহযোগিতা করবে। তবে ইতিহাস বলে যে পাকিস্তান কখনোই এটা করেনি। এমনকি আমাদের এই বর্তমান বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, আমরা মূল পাকিস্তানের অংশ ছিলাম, তখনও পাকিস্তান বাংলাদেশকে রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। দেখুন, বিবিসি সহ আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যমের আর্কাইভের রিপোর্ট নিশ্চিত করছে 1965 সালের 6 থেকে 22 সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধকালীন সময়ে তৎকালীন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে অসহায়ের মতো ভারতের মুখোমুখি ছেড়ে চলে গিয়েছিল, অরক্ষিত এবং চরম ঝুঁকির মধ্যে। দেখুন, ওই সময় পশ্চিম পাকিস্তান তাদের সম্পূর্ণ সামরিক শক্তি, ট্যাঙ্কের বহর, যুদ্ধ বিমান, মূল পদাতিক বাহিনী পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের যে পাঞ্জাব এবং কাশ্মীর সীমান্ত রয়েছে সেখানে নিয়ে গিয়েছিল। যদিও বর্তমান বাংলাদেশ পূর্ব পাকিস্তানের মূল অংশ ছিল, তারপরও যুদ্ধের একেবারে সামনাসামনি, ভারতের সামনাসামনি বাংলাদেশকে অসহায়ের মতো খালি ছেড়ে দিয়েছিল পাকিস্তান। মাত্র একটি ডিভিশন, 14তম ডিভিশন এই বাংলাদেশে ছিল। হাতে গোনা কয়েকটি পুরনো M24 যে ক্যাফি এবং হালকা ট্যাঙ্ক ছিল সেগুলো ছিল। তেজগাঁও বিমানবন্দরে মাত্র 12টি F-86 সেবার যে যুদ্ধ বিমান ছিল, যেগুলো বেশিরভাগই উঠতে পারে না, সেগুলোকে রেখে দিয়েছিল। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে ভারত যদি চাইতো ওই সময় বাংলাদেশকে দখল করতে পারত। তবে ওই সময় বাংলাদেশের যে জাতীয়তাবাদ এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই অঞ্চলের মানুষের যে ক্ষোভ, এই বিষয়গুলো বিবেচনায় রেখে তৎকালীন ভারত সরকার বাংলাদেশে একটি গোলা বর্ষণও করেনি, যদিও পশ্চিম পাকিস্তানের যুদ্ধের মাত্রা ছিল তীব্র। দেখুন, যে পাকিস্তান নিজের ভূখণ্ড থাকা সত্ত্বেও বাংলাদেশকে রক্ষা করার কোনো পদক্ষেপ নেয়নি, আজকে জোটবদ্ধ হয়ে তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ নেবে, এটা চিন্তা করাও একটা বড় বোকামো। এবং তাদের জন্য আমাদের ভূখণ্ড ঝুঁকিতে ফেলে যুদ্ধে আমরা যুক্ত হতে যাব, এটি আরো বড় বোকামো। সুতরাং এই ধরনের চুক্তিতে বাংলাদেশের কোনো লাভ হবে না। যদি বাংলাদেশ চীনের মতো বড় শক্তির সাথে সরাসরি কোনো চুক্তিতে যেতে পারে, সেটি বাংলাদেশের জন্য লাভজনক। কারণ ভারত বলেন বা আঞ্চলিক যে কোনো ধরনের হুমকি, চীনই একমাত্র শক্তি যাদের প্রভাব এবং যাদের সহযোগিতা বাংলাদেশের নিরাপত্তার গ্যারান্টার হতে পারে। সুতরাং চুক্তি এই জোটে নয়, চুক্তি যদি করতেই হয় তাহলে চীনের সঙ্গে করলেই
বাংলাদেশের দীর্ঘকালীন নিরাপত্তা নিশ্চিত করা যাবে। তো বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।